আজ কথা বলবো হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট ভিসা নিয়ে। আপনি যদি ইউকে আসতে চান, ইউকে আসার পর সব থেকে দ্রুততম সময়ে ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন আইলার পাওয়া যায় গ্লোবাল ট্যালেন্ট ভিসা দিয়ে। ভিসাটা সবার জন্যই খুবই আরাধ্য যারা ইউকে আসতে চায়, বিকজ সবাই চায় হচ্ছে গিয়ে যত তাড়াতাড়ি ভিসা পিরিয়ড শেষ করে আইলার পেয়ে ফেলা যায়। আইলার হচ্ছে গিয়ে ইউকেতে পিআর বা আমেরিকার গ্রিন কার্ড মতন আর কি। ইনডেফিনিট লিভ টু রিমেইন, আপনি অনির্দিষ্টকাল এখানে থাকতে পারবেন। ইউকেতে আইলার পাওয়াটা একটা সুবিধা, একটু সুবিধাজনক, কারণ হচ্ছে কি এখানকার আইলার পেয়ে গেলে আপনি এলিজিবল হবেন সব বেনিফিটের এবং আহ, আহ, অন্যান্য মেডিকেল সুযোগ সুবিধার ফ্রি। আপনি জানেন যে আহ, আহ, যে যে ইউকের আইলার হচ্ছে গিয়ে ইউকের বেনিফিট সিস্টেম বা সোশ্যাল সিকিউরিটি সিস্টেম বোধহয় আমার দেখা অন্তত বিশ্বের সব থেকে সুবিধাজনক। সিটিজেনদের প্রতি যে দায়িত্ববোধ, সেটা কম্পেয়ার টু আদার ডেভেলপ কান্ট্রিজ ইউকেতে সব থেকে বেশি। মেডিকেল ফ্রি, ইন্স্যুরেন্স লাগে না, এভরিথিং ইনক্লুডেড, সেভারাল বেনিফিট স্কিমস, অনেকে চাকরি না পেলে আম, যেসব সরকারি সহযোগিতা, যেটা ইউএসএ বা অস্ট্রেলিয়াতে অনেক কম, ইভেন ইউরোপেও হয়তো একটা সময় পরে বন্ধ করে দেয়, ইউকেতে এটা অনেকটাই জেনারাস। আমি এতটা জেনারাস সোশ্যাল সিকিউরিটি সিস্টেম আর কোথাও দেখি নাই। কাজেই সবাই চাবে যে যত তাড়াতাড়ি এই আইএলআর সিস্টেমে ঢুকে যাওয়া যায়। আহ, এবং আমার কাছে মনে হয় যদি আপনি গ্লোবাল ট্যালেন্ট ভিসাতে, যে কোনো ইমিগ্র্যান্ট যদি গ্লোবাল ট্যালেন্ট ভিসাটা পায়, তার জন্য সব থেকে সহজে আইএলআর পাওয়াটা সহজ। কারণ কি? কারণ আপনি 3 বছরের ভিতর আইএলআর পাওয়ার জন্য এলিজিবল হয়ে যান। আপনি অ্যাপ্লাই করতে পারবেন 3 বছর পরেই। তো গ্লোবাল ট্যালেন্ট ভিসা নিয়ে যখন কথা বলবো, আমার মতো যারা গ্লোবালটা বাইরের থেকে আসতে চায়, ইমিগ্রেন্ট হিসেবে বাইরের থেকে আসতে চায় ইউনিভার্সিটি চাকরি নিয়ে বা অন্য কোনো চাকরি নিয়ে, আহ, সম্ভব হলে গ্লোবাল ট্যালেন্ট ভিসাটা, যদি এলিজিবল হয় কেউ, অন্য কোনো ভিসা না নিয়ে গ্লোবাল ট্যালেন্ট ভিসায় আসাটা সব থেকে সুবিধাজনক কম্পেয়ার টু আদার ভিসাস। লাইক স্কিল্ড ওয়ার্কার ভিসা 5 বছর লাগবে, নর্মাল রুটে তো 10 বছর লাগে, কিন্তু গ্লোবাল ট্যালেন্ট ভিসাটা হচ্ছে একমাত্র ভিসা যেটাতে 3 বছরে আপনি আইএলআর পেতে পারেন, আহ, ইংল্যান্ডের পিআর পেতে পারেন। আহ, তো গ্লোবাল ট্যালেন্ট ভিসাটা জন্য আপনাকে ইনফরমেশন পাওয়ার জন্য আপনাকে গুগল করতে হবে গ্লোবাল ট্যালেন্ট ভিসা ইউকে। লেটস গুগল, দেখি কেমন কেমন গ্লোবাল ট্যালেন্ট ভিসা ইউকে। যখনই আমি লিখতে গেলাম, গুগলে আমাকে বেশ কিছু সাজেস্ট করছে গ্লোবাল ট্যালেন্ট ভিসা ইউকে এর সাকসেস রেট কেমন। অফকোর্স কম্পিটিটিভ, এইজ লিমিট আছে নাকি, এন্ডোর্সমেন্ট নিতে চাই কিনা, বিভিন্ন ধরনের এই আছে। আমি শুধু গ্লোবাল ট্যালেন্ট ভিসা ইউকে লিখে সার্চ দিচ্ছি। গ্লোবাল ট্যালেন্ট ভিসা ইউকে লিখে সার্চ দেওয়ার আগে আমার একটু ইচ্ছা করলো যে সাকসেস রেটটা দেখে আসি। এটা বলছে আহ, এই প্রসেসের সাকসেস রেটটা হাই, যারা অ্যাপ্লাই করে অলমোস্ট 90% এন্ডোর্সমেন্ট পায় এবং ফাইনালি 75% এই ভিসাটা পায়। সো আপনার জন্য এটা পাওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু হওয়ার কথা না, যদি আপনি ফাইনালি অ্যাপ্লাই করার ডিসিশন নেন, যদি আপনি মনে করেন যে আপনি এলিজিবল, তাহলে 75% এরা বলছে যে আপনি পেতে পারেন। আচ্ছা, যাই আমরা গ্লোবাল ট্যালেন্ট ভিসা ইউকে লিখে সার্চ দিই, দিলাম, নিয়ে গেল আমাকে অ্যাপ্লাই ফর গ্লোবাল ট্যালেন্ট ভিসা। আমার মেইন ডকুমেন্ট এখানে থেকেই আমি জানতে পারবো যে কি কি রিকোয়ারমেন্ট আছে, আহ, সেটা আহ, কি করলে আমি, কি কি কারণে আমি গ্লোবাল ট্যালেন্ট ভিসাতে অ্যাপ্লিকেবল, এলিজিবল হব। এখন গ্লোবাল ট্যালেন্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি
মনে করি, এটা আমার পার্সোনালি, আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে, আপনার পিএইচডি একটা থাকা লাগবেই লাগবে। এর এর নিচে হবে না। কাজেই ভিডিওটা লম্বা না করে আমি বলে দিচ্ছি, যাদের পিএইচডি নাই হয়তো বা এই ভিসাটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না। হতে পারে, আমার এক্সপিরিয়েন্স অনুসারে হবে না। কিছু আহ, আমি তো আর সব জানি না, বা যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে শেয়ার করছি। গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য বেশ কয়েকটি রুট আছে। আপনি আহ, যদি একাডেমিয়া বা রিসার্চ ফিল্ডে হন, বা আর্টস অ্যান্ড কালচার, ডিজিটাল টেকনোলজি, এই ধরনের ফিল্ডগুলো থেকে হন, আপনি গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এই ধরনের ফিল্ডে থাকলে। আমার আমার আমি আজকে মেইনলি ফোকাস করব হচ্ছে একাডেমিয়া অ্যান্ড রিসার্চ, যারা ইউনিভার্সিটি চাকরি নিয়ে আসে, বা পোস্ট ডক করে, বা রিসার্চ অর্গানাইজেশনে কাজ করে। রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ অর সোশ্যাল সায়েন্স, এনিথিং। কিন্তু একাডেমিয়াতে আসলে, বা এই ধরনের রিসার্চ ফিল্ডে কাজ করলে তাদের জন্য আজকের ভিডিওটা উপকারী হতে পারে। গ্লোবাল ট্যালেন্ট ভিসা নিয়ে আপনি কতদিন থাকতে পারবেন? 3 বছর পরেই আপনি আইএলআর পাওয়ার জন্য যোগ্য। কিন্তু আপনি চাইলে 5 বছর পর্যন্ত এই গ্লোবাল ট্যালেন্ট ভিসা নিয়ে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই, একবারে 5 বছরের অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমি বলবো যে 3 বছর পরে যেহেতু আইএলআর পাওয়া যায়, 3 বছরেরই অ্যাপ্লাই করুন। আহ, যদি আপনি প্রথম অ্যাপ্লাই করেন। আহ, আমি যেহেতু স্কিলড ওয়ার্কার ভিসা থেকে গ্লোবাল ট্যালেন্ট ভিসায় সুইচ করেছি, আমি ওই 3 বছর হতে যত দিন লাগে আমি 1 বছরের জন্য অ্যাপ্লাই করেছিলাম, 2 বছর স্কিলড ওয়ার্কার ভিসাতে ছিলাম। আপনি যদি প্রথমেই করতে চান, তাহলে প্রথমেই গ্লোবাল ট্যালেন্ট ভিসা 3 বছরের জন্য অ্যাপ্লাই করে দেওয়াটাই আমার কাছে মনে হয় সব থেকে ফাইন্যান্সিয়ালি বুদ্ধিমানের কাজ। কারণ ভিসা অ্যাপ্লিকেশন ইউকেতে একটু খরচ সাপেক্ষ, বেশ অনেকটাই খরচ সাপেক্ষ কম্পেয়ার টু আদার কান্ট্রিজ লাইক ইউএসএ আর অস্ট্রেলিয়া। যদি আপনি 5 বছরের বেশি থাকতে চান, আহ, আহ, 3 বছরের বেশি থাকলে আইএলআর নিয়ে নিতে পারেন। ইন কেস আপনি আইএলআর নিতে চাচ্ছেন না বিভিন্ন কারণে, তাহলে আপনি 5 বছর তো গ্লোবাল ট্যালেন্ট ভিসাতে ইজিলি থাকতে পারেন। যদি 5 বছর পূরণ হয়ে যায়, তারপর আপনাকে আইএলআর নিতে হবে যদি কন্টিনিউ করতে চান আর কি। গ্লোবাল ট্যালেন্ট ভিসার পাওয়ার জন্য দুটো স্টেপ। একটা হচ্ছে গিয়ে এন্ডোর্সমেন্টের জন্য অনেক সময় অ্যাপ্লাই করতে হয়, আর তারপরে ফাইনালি ভিসার অ্যাপ্লাই করতে হয়, অথবা অনেক সময় এক স্টেপেও করে ফেলা যায়। এন্ডোর্সমেন্ট যদি লাগে আপনার, আহ, তাহলে দুটো স্টেপ, আর যদি এন্ডোর্সমেন্ট পৃথকভাবে না লাগে তাহলে এক স্টেপেই অ্যাপ্লাই করে ফেলা যায়। গ্লোবাল ট্যালেন্ট ভিসাতে আগে, কিছুদিন আগেও আমি এটার ফিস ছিল হচ্ছে গিয়ে 716 টাকা, 716 পাউন্ড। আর এখন এটার ফিস হচ্ছে গিয়ে 766 পাউন্ড। এই গত মাসেই এটা ইনক্রিজ করেছে, এপ্রিল 2025-এ। যদি আপনার 2 স্টেপে অ্যাপ্লাই করতে হয়, 561 পাউন্ড লাগবে প্রথম স্টেপে এন্ডোর্সমেন্ট পাওয়ার জন্য, আর দ্বিতীয় স্টেপে লাগবে 205 পাউন্ড ফাইনালি ভিসাটা অ্যাপ্লাই করার জন্য। আহ, সব মিলিয়ে 561 প্লাস 205, 766 পাউন্ড ইন টোটাল। এটা হচ্ছে আপডেটেড, এখন আজকের দিনে আপডেটেড ভিসা ফিস। আমি একটু কমে পেয়েছি, বেশি কম না, 50 পাউন্ড কম, সব মিলায়, বিকজ আমি আরো কিছুদিন আগে অ্যাপ্লাই করেছিলাম। আম, যদি আপনি 2 স্টেপে করেন, এরকম আলাদা আলাদা করে দিতে পারবেন। আর যদি এক স্টেপে করতে পারেন, তাহলে তো একবারেই দিয়ে দিতে হবে। এর উপরে আপনাকে আইএচএস ফি দিতে হবে হচ্ছে গিয়ে আইএচএস, ইন্টারন্যাশনাল হেলথ সার্চার্জ, সম্ভবত আমার যতদূর মনে পড়ে। আপনার হেলথ সার্চার্জটা পড়বে হচ্ছে গিয়ে 1035 পাউন্ড পার ইয়ার পার পারসন। আপনি যদি শুধু আপনার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনার জন্য 1 বছরে 1035 পাউন্ড এক্সট্রা আইএচএস ফি লাগবে। যদি আপনি 2 জন 3 জন বা পুরো ফ্যামিলি ধরেন 4 জন আছেন, তাহলে 4 জনের জন্য আলাদা আলাদা করে 1035 পাউন্ড লাগবে প্রত্যেক বছরে। যদি 3 বছরে করেন, তাহলে 3 বছরের জন্যই 1035, 1035, 1035, একজনের 3000, 1035 গুণ 3 বছর। আবার 3 জন যদি হয়,
আবার গুণ 3, এভাবে আলাদা আলাদা করে একটু খরচ সাপেক্ষ। গ্লোবাল ট্যালেন্টে অ্যাপ্লাই করার জন্য আপনাকে দুটো রুট দেয়া আছে। আপনি যদি চান, আপনি এক্সেপশনাল প্রমিস বা এক্সেপশনাল ট্যালেন্ট, এক্সেপশনাল ট্যালেন্ট হচ্ছে কি একটু বেশি আহ, আহ, যাদের কনক্রিট ইয়া আছে, যারা অলরেডি ট্যালেন্টেড বলতে পারছে, তারা এক্সেপশনাল ট্যালেন্ট রুটে অ্যাপ্লাই করে। আর যারা মনে করে যে এক্সেপশনাল প্রমিস, আমার কাছে মনে হয় আমার এক্সপিরিয়েন্স থেকে এক্সেপশনাল প্রমিসটা একটু সহজ, বিকজ প্রমিস ভবিষ্যতে ভালো করবে, ট্যালেন্ট অনেকটা অলরেডি যাদের ট্র্যাক রেকর্ড আছে। কাজেই আপনার ট্র্যাক রেকর্ড থাকলেও প্রমিস যদি বলেন, এক্সেপশনাল প্রমিস বলেন, তাহলে একটু সহজ হয়। কারণ আহ, আপনি এখন ভালো করছেন, আবার ভবিষ্যতেও ভালো করবেন। এখন ভালো করছে যারা, তারাও ওইটাতে অ্যাপ্লাই করতে পারে, অসুবিধা নাই। কিছুটা ডকুমেন্টেশনটা ইজি আমার কাছে মনে হয়েছে। কাজেই এক্সেপশনাল প্রমিস আর এক্সেপশনাল ট্যালেন্ট দুটো রুট। এখন আইএলআর পাওয়ার ক্ষেত্রে এক্সেপশনাল প্রমিস বা এক্সেপশনাল ট্যালেন্ট দুটো রুট থাকলেও, এক্সেপশনাল ট্যালেন্ট হলে সবসময় এটা 3 বছর। এক্সেপশনাল প্রমিসে যদি কেউ অ্যাপ্লাই করে তাহলেও 3 বছর। বেশিরভাগ ক্ষেত্রেই, কিছু কিন্তু দু এক জায়গায় আছে যেখানে এক্সেপশনাল প্রমিস যদি আপনার হয় তাহলে 5 বছর ওয়েট করতে হতে পারে আইএলআর পাওয়ার জন্য। কোন কোন ক্ষেত্রে আহ, সেটাতে আসছি। আহ, যদি আপনি এন্ডোর্সমেন্ট করতে চান, এন্ডোর্সমেন্টের জন্য আপনার বিভিন্ন বডির কাছ থেকে আপনি এন্ডোর্সমেন্ট করতে পারেন, রিসার্চ বডি। সে ফর এক্সাম্পল আপনি ব্রিটিশ একাডেমি থেকে এন্ডোর্সমেন্ট নিতে পারেন, আপনি রয়্যাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিনিয়ারিং কাজ করে তারা রয়্যাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং থেকে নিতে পারে, রয়্যাল সোসাইটি বা ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন, যারা ইউকেআরআই, ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশনের প্রজেক্ট পেয়েছেন, তারা এখান থেকে নিতে পারে। আমার স্পেসিফিক ক্ষেত্রে আমি ব্রিটিশ একাডেমি থেকে নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে ব্রিটিশ একাডেমি আমার সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স ফিল্ডে এরা এন্ডোর্স করে। আমি যেহেতু সোশ্যাল সায়েন্সে রিসার্চ করি, আমি ব্রিটিশ একাডেমিতে অ্যাপ্লাই করেছি এন্ডোর্সমেন্টের জন্য 561 পাউন্ড দিয়ে। আহ, আমি যা যা ডকুমেন্ট চেয়েছে আমি ডকুমেন্ট সহ আমার পিএইচডি সার্টিফিকেট অ্যান্ড আদার্স দিয়ে আমি ব্রিটিশ একাডেমিতে থ্রুতে এন্ডোর্সমেন্টের জন্য অ্যাপ্লাই করেছি স্টেপ 1-এ। এখন গ্লোবাল ট্যালেন্ট ভিসা, এটা আহ, সহজ হলেও মানে বোঝাটা একটু কঠিন হয়ে যায়, একটু কনফিউজিং হয়ে যায়, বিকজ অনেক ধরনের ওয়ে আউট আছে এখানে। মানুষের জন্য একটার সাথে আর একটা অনেক সময় কনফিউজ করে ফেলে। সো মেইনলি আমরা যদি চিন্তা করি তাহলে 4টা রুট আছে। আহ, প্রথমে বলেছিলাম আহ, 3টা ফিল্ড আছে, সেটা হচ্ছে একাডেমিয়া, রিসার্চ, আর্টস অ্যান্ড কালচার আর ডিজিটাল টেকনোলজি। একাডেমিয়া রিসার্চ নিয়ে কথা বলছি মেইনলি আজকে। আমি একাডেমিয়ান রিসার্চে আছি, ব্রিটিশ একাডেমির এন্ডোর্সমেন্ট নিয়ে আমি গ্লোবাল ট্যালেন্ট অ্যাপ্লাই করেছি। কিন্তু এখানে এটা হচ্ছে একটা রুট। সব থেকে সহজ রুট হচ্ছে 4টা রুটের ভেতর, এখানে 4টা রুট আছে, 4টা রুটের ভিতর সব থেকে সহজ রুটটা হচ্ছে গিয়ে আপনি যেই অর্গানাইজেশনে চাকরি করতে আসবেন, যে ইউনিভার্সিটি, ধরে নিচ্ছি আপনি একটা ইউনিভার্সিটিতে আসবেন বা রিসার্চ বডিতে আসবেন, তাদের কাছ থেকে একটা লেটার প্যাডে এইচআর ডাইরেক্টরের কাছ থেকে একটা স্টেটমেন্ট নিয়ে নেওয়া, একটা চিঠি নিয়ে নেওয়া। অনেক সময় অনেক ইউনিভার্সিটি, নতুন ইউনিভার্সিটি গুলো অনেক সময় দিতে চায় না, বা এইচআর একটু নেইভ হইলে ভয় পায়। আম, এখানে তেমন রকেট সায়েন্স কিছুই নেই। একাডেমিয়ান রিসার্চে যারা মোটামুটি ট্র্যাক রেকর্ড আছে, যারা কিছুদিন কাটিয়েছে, অনেক সময় অনেকে বলে যে প্রফেসর হতে হবে বা সিনিয়র রিসার্চ ফেলো হতে হবে, এমন কিছুই না। আপনার পিএইচডি থাকতে হবে, আপনি যদি মোটামুটি কিছু পাবলিকেশন থাকে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর কি, ভেবে দেখতে পারেন। তো আপনি যদি চাকরি পান, চাকরি পাওয়ার জন্য তার মানে হচ্ছে কি আপনি মোটামুটি ট্র্যাক রেকর্ড আপনি অলরেডি তৈরি হয়ে গেলেই ইংল্যান্ডের চাকরি পাওয়া যায়, কারণ এটা অনেক কম্পিটিটিভ
সিনারিও। কাজেই আমি ধরে নিচ্ছি আপনার সেই ট্র্যাক রেকর্ড মোটামুটি আছে। এইচআর ডাইরেক্টর একটা সাইন করে দিবে, আপনাকে একটা চিঠি দিবে। বেসিক্যালি আপনার এমপ্লয়ার সেক্ষেত্রে এন্ডোর্স এন্ডোর্স করবে আর এইচআর ডাইরেক্টরের থ্রুতে। এইচআর ডাইরেক্টর এই চিঠিতে বলবে যে আপনার চাকরিটা অ্যাডভার্টাইজ হয়েছিল, ওপেন কম্পিটিশন ছিল, প্রপারলি অ্যাডভার্টাইজ হয়। ইউকে তে সাধারণত jobs.ac.uk তে অ্যাডভার্টাইজ হয়, সেখানে অ্যাডভার্টাইজ হয়েছে। আম, আপনার চাকরিটার অফার অ্যাকসেপ্ট করেছেন, আপনাকে অফার দিয়েছে এবং আপনি অ্যাকসেপ্ট করেছেন। আপনার আহ, আহ, চাকরির ক্ষেত্রে দুটো রেফারেন্স চাওয়া হচ্ছিল, আপনি রেফারেন্স দুটো প্রোভাইড করতে পেরেছেন। আপনার চাকরিতে সাধারণত দুটো রেফারেন্স চাওয়া হয়, কাজে এটা এক্সেপশনাল কিছু না, এটা আপনি দিয়েছেন। জব টাইটেল কি, কোন ডিপার্টমেন্টে, আপনি যদি লেকচারার হন তাহলে লেকচারার, কোন ডিপার্টমেন্ট, আপনি যদি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট হন, এই ফাইন্যান্স ডিপার্টমেন্টে আপনি যদি একাডেমিক রিপ্রেজেন্টেটিভ থেকে থাকে আপনার ইন্টারভিউ প্যানেলে। আপনি যদি ইউনিভার্সিটি চাকরি করেন তাহলে অবশ্যই ইন্টারভিউ প্যানেল একটা বসেছে, সেই ইন্টারভিউ প্যানেলে মিনিমাম 3 জন ছিল আপনার আপনার রিসার্চ ফিল্ডে বা আপনার এক্সপার্ট ফিল্ডে, সেটা বলতে হবে। আহ, 3 জন থাকতে হবে, যে নট নট নেসেসারি 3 জন মোটামুটি। আমি ইন্টারভিউ প্যানেলে 3 জন থাকতে হবে, এর মধ্যে অন্তত একজন ছিল আপনার আপনার রিসার্চ ফিল্ডে, এটা বলতে হবে। সাধারণত এটা থাকে, অন্তত একজন তো আপনার রিসার্চ ফিল্ডে থাকবে, তাই না? আর ইন্টারভিউ বোর্ডে মিনিমাম 3 জন থাকতে হবে। আহ, মোটামুটি এই রকম একটা চিঠি যদি আপনি আপনার এইচআর আপনাকে দিতে রাজি হয়, তাহলে আপনি গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় এইচআর বলে যে আপনার পজিশনটা লিডারশিপ পজিশন হতে হবে, না হলে তারা চিঠি দিতে পারবেন। হ্যাঁ, লিডারশিপ পজিশন হতে হবে, কিন্তু তার মানে এই না যে আপনাকে লেকচারার অবস্থায় আপনাকে চাকরি দেওয়ার আগেই তাদের কন্ট্রাক্টের লিডারশিপ থাকতে হবে। আপনি ওভারঅল আপনার ট্র্যাক রেকর্ডের ভিতর লিডারশিপের এভিডেন্স আছে কিনা সেটা থাকতে হবে। আহ, বাকিটা এই চিঠিতে শুধু এতটুকু দিলেই হবে যে আপনার জবটা অ্যাডভার্টাইজ হয়েছিল, আপনার আপনি জবটা অ্যাকসেপ্ট করেছেন, অফার দিয়েছে আপনাকে, আপনি অ্যাকসেপ্ট করেছেন, রেফারেন্স দুটো দিয়েছেন, ইন্টারভিউ প্যানেল বসেছে, ইন্টারভিউ প্যানেলে 3 জন লোক ছিল এবং তার মধ্যে একজন আপনার সাবজেক্ট এক্সপার্টিস ছিল। যদি এইচআর এটা দিতে চায়, আপনি একবারেই অ্যাপ্লাই করে ফেলতেন পারেন গ্লোবাল ট্যালেন্টে, আর কোনো সমস্যা নেই, আপনাকে নতুন করে আর এন্ডোর্সমেন্ট নিতে হবে না। তো এই গেল হচ্ছে রুট 1। আপনাকে 766 টাকা দিয়ে, 766 পাউন্ড দিয়ে ভিসা ফি অ্যাপ্লাই করতে হবে, সাথে অবশ্যই আইএইচএস ফি অ্যাপ্লিকেবল হারে দিতে হবে। আহ, সেটা হচ্ছে আইএইচএস হচ্ছে গিয়ে আপনার মেডিকেল খরচ। যত দিনের জন্য আসবেন তত দিনের মেডিকেল খরচ অলরেডি দিয়ে ফেলছেন। আইএলআর হয়ে গেলে আর মেডিকেল খরচ দিতে হবে না, তখন আপনি ফ্রি সোশ্যাল বেনিফিট পাবেন। এইটা হচ্ছে রুট 1 গেল। রুট 2 হচ্ছে গিয়ে আপনি ইন্ডিভিজুয়াল ফেলোশিপ যদি পান, আপনি কোনো ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করলেন 3 বছরের জন্য, আপনি আইএলআর, আপনি গ্লোবাল ট্যালেন্টে অ্যাপ্লাই করবেন। ফেলোশিপটা দিবে কারা? ব্রিটিশ একাডেমি দিতে পারে, রয়্যাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং দিতে পারে, বা রয়্যাল সোসাইটি দিতে পারে। এক্ষেত্রেও আপনার কোনো সেপারেট এন্ডোর্সমেন্ট লেটার লাগবে না, এন্ডোর্সমেন্ট আলাদা করে নিতে হবে না। আপনি যখনই ফেলোশিপ পাবেন আপনি একবারে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে রুট 2। রুট 1 ছিল আপনি চাকরি পাচ্ছেন, এইচআর আপনাকে এন্ডোর্স করছে এবং আপনি একবারে অ্যাপ্লাই করছেন। রুট 2 হচ্ছে কি আপনি ফেলোশিপ পাচ্ছেন ব্রিটিশ একাডেমি থেকে বা রয়্যাল সোসাইটি থেকে বা রয়্যাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং থেকে, আপনি একবারে অ্যাপ্লাই করে দিচ্ছেন। আহ, ওই ফেলোশিপটা বা চাকরিটাই আপনার এন্ডোর্সমেন্ট, একবারে অ্যাপ্লাই করে দিতে পারবেন। রুট 3তেও আপনি একবারে অ্যাপ্লাই করে দিতে পারবেন যদি আপনি রিসার্চ গ্র্যান্ট পান কোনো, বা কোনো একটা রিসার্চ গ্র্যান্টে আপনি কাজ করছেন। ইংল্যান্ডে কোনো একটা রিসার্চ গ্র্যান্ট কেউ পেয়েছে, আপনি ওখানে আরএ হিসেবে আসছেন। আরএ মানে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসোসিয়েট। আপনি আরএ হিসেবে আসছেন, আপনি ইউকেআরআই লিস্টেড যে কোনো অর্গানাইজেশনের যে কোনো ইউনিভার্সিটিতে হয়তো আরএ হিসেবে আসলেন, আপনি গ্লোবাল ট্যালেন্ট ভিসা পেতে পারেন। এক্ষেত্রেও আপনাকে এইচআর ডাইরেক্টরকে একটা চিঠি দিতে হবে যে
মিনিমাম 50% অফ দ্য গ্র্যান্ট, ওই গ্র্যান্টে, যে গ্র্যান্টের জন্য আপনি বলছেন যে আপনি এই ইউকেআরআই অ্যাপ্রুভড এই গ্র্যান্টে কাজ করবেন, সেখানে মিনিমাম 50%-এর বেশি শুধুমাত্র এই গ্র্যান্টেই কাজ করতে হবে। আরো কিছু রিকোয়ারমেন্ট আছে। আহ, যাই হোক, মোটা দাগে আপনি যদি রিসার্চ গ্র্যান্টে কাজ করতে আসেন তাহলে আপনি আহ, আহ, একবারে আইএলআর এর জন্য, সরি, একবারে গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। 766 পাউন্ড দিয়ে একবারে অ্যাপ্লাই করবেন। আহ, আলাদা করে কোনো এন্ডোর্সমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে না। তো রুট 1, রুট 2, রুট 3 সবগুলাই আপনি একবারে অ্যাপ্লাই করতে পারেন। রুট 4-এ গিয়ে যদি লেটস সে আপনাকে এইচআর এটা দিতে চাচ্ছে না, আপনি ফেলোশিপও পান নাই, এইচআর আপনাকে চিঠি দিচ্ছে না, তখন আপনি কি করতে পারেন? তখনও আপনার জন্য একটা ওয়ে খোলা আছে। যদি আপনার ট্র্যাক রেকর্ড ভালো থাকে, আপনি রুট 4-এ গিয়ে পিএইচডি যেহেতু আপনার আছে, আপনার পাবলিকেশনও যদি থাকে, আপনি রুট 4-এ গিয়ে পিয়ার রিভিউ রুটে অ্যাপ্লাই করতে পারেন। পিয়ার রিভিউ রুট আপনি নিজেই ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্লাই করবেন। তাহলে কি করতে হবে? আম, আপনি দুইটা রুটে, দুইটা স্টেজে অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনি এন্ডোর্সমেন্টটা নেবেন। এইচআর বা ফেলোশিপ বা অ্যাওয়ার্ড পেলে আপনাকে ডাইরেক্ট অ্যাপ্লাই করার সুযোগ দিত। এখানে আপনার এন্ডোর্সমেন্ট নাই, এটাই হচ্ছে কি আপনার বাধাটা দূর করার জন্য আপনি এন্ডোর্সমেন্ট চাবেন। আমার ক্ষেত্রে বা যারা সোশ্যাল সায়েন্সে কাজ করে তাদের জন্য ব্রিটিশ একাডেমি তে এন্ডোর্সমেন্ট চাইতে হয়। তো প্রথমেই চাওয়ার সময় ওই ভিসা ফি যেটা 766 পাউন্ড সেটাকে ভাগ করে আহ, প্রথম এই এন্ডোর্সমেন্ট চাওয়ার সময় 561 পাউন্ড দিয়ে প্রথমে অ্যাপ্লাই করতে হয় স্টেজ 1-এ। তো অ্যাপ্লাই করার পরে যদি ব্রিটিশ একাডেমি বা রয়্যাল সোসাইটি বা অন্য যে অর্গানাইজেশনগুলো আছে, রয়্যাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং বা ইউকেআরআই, ওরা যদি আপনাকে দিয়ে দেয় এন্ডোর্সমেন্ট, তাহলে তো আপনি এন্ডোর্সমেন্ট পেয়ে গেলেন। তারপরে স্টেজ 2-তে গিয়ে ভিসা অ্যাপ্লাই করবেন। তখন আপনাকে আইএচএস ফিটাও দিতে হবে। এটাই হচ্ছে মোটামুটি নিয়ম। এখন স্টেজ 4টা একটু সাবজেক্টিভ এই কারণে যে, অন্তত আমার কাছে মনে হয়েছে যে কিভাবে আমি প্রমাণ করব যে আমি, যেহেতু আমার জব অফার আছে সেটা ঠিক আছে, কিন্তু এটা তো জব অফারের বেসিসে দিচ্ছে না, এইচআর দিয়ে দিলে এটা অবজেক্টিভ হতো। তো এখানে আমি অ্যাপ্লাই করব, আবার কোনো কারণে আবার আমার অ্যাপ্লিকেশনটা যদি ডিনাই করে দেয়, ওরা যদি না দেয়, এটা আমি এনশিওর করব কিভাবে? আহ, এটা একটা সাবজেক্টিভ জায়গা, কিন্তু মোটামুটি দেখা যায় যে যদি আপনার পিএইচডি থাকে, ট্র্যাক রেকর্ড থাকে, ওরা সাধারণত দিয়ে দেয়। ডিনাই করার কথা না। এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে কি, আপনার ওরা অ্যাকনলেজ করে যে আপনি এই ফিল্ডে একজন ট্র্যাক রেকর্ডধারী ভালো রিসার্চার, আপনার ট্র্যাক রেকর্ড আছে। না করার তো কোনো কারণ নেই, আপনার যদি থাকে তাহলে তো না করার কোনো কারণ নেই। এটা হচ্ছে গিয়ে প্রথম কথা। এখন আসি হচ্ছে গিয়ে কি কি লাগবে। আপনাকে অ্যাক্টিভ রিসার্চার হতে হবে। ডকুমেন্টে বলা আছে হচ্ছে গিয়ে আপনাকে অ্যাক্টিভ রিসার্চার হতে হবে। আপনি আইদার এক্সেপশনাল ট্যালেন্ট অর এক্সেপশনাল প্রমিস হিসেবে অ্যাপ্লাই করবেন। এক্সেপশনাল প্রমিস আমি প্রথমেই বলেছিলাম একটু ইজিয়ার টু প্রোভাইড ডকুমেন্টেশন, কারণ প্রমিস ভবিষ্যতে এখনই অতটা ট্র্যাক রেকর্ড না থাকলেও চলছে। আপনাকে তারপরেও কিছু ট্র্যাক রেকর্ড তো থাকা লাগবেই। আম, বেশ ভালোভাবেই থাকা লাগবে, কম্পিটিটিভ যেহেতু। এক্সেপশনাল প্রমিস হলে সেই তুলনায় ডেফিনিশন অনুসারে অ্যাটলিস্ট কম্পিট করাটা ইজিয়ার। আপনার ট্র্যাক রেকর্ড আছে, তারপর আপনি বলছেন আপনি ভবিষ্যতে আরো দিবেন। তো অ্যাক্টিভ রিসার্চারের ট্র্যাক রেকর্ডটা কি? আপনার অনেক পাবলিকেশন থাকতে হবে। রিসার্চ ফিল্ডে আপনার হয়তো গুগল স্কলারে ঠিক মতো আপনার সাইটেশনের ট্র্যাক রেকর্ড আছে, আপনি পাবলিকেশন করেছেন। ইউকেতে পাবলিকেশনটা অ্যাটলিস্ট বিজনেস ফিল্ডে এবিএস র্যাঙ্কিং, ক্যাবস র্যাঙ্কিং দিয়ে আমরা ধরি, চার্টার্ড অ্যাসোসিয়েশন অফ বিজনেস স্কুল, এদের একটা র্যাঙ্কিং আছে। অন্তত 3 স্টার থাকলে, পাবলিকেশন থাকলে আপনার হয়ে যাওয়ার কথা, 2 স্টার দিয়েও হয়ে যাওয়ার কথা। যদি ক্যাবস র্যাঙ্কড কোনো জার্নাল পাবলিকেশন থাকে, সেগুলো দেখাবেন।
লাস্ট 10 ইয়ার, 10 বছরের ভেতর যা যা হয়েছে সেগুলাই ওরা কনসিডার করে সাধারণত। আহ, আমি বোধহয় এটাই পড়েছিলাম যে লাস্ট 10 বছরের ভেতর অ্যাপ্লিকেশনে বোধহয় এরকম লেখা থাকে। তবে আপনি সবই দেখাতে পারেন 10 বছর, লাস্ট কত বছর, 10 বছর বা 7 বছরের একটা ওরা বলে, ওখানে বেশি প্রাধান্য দিবেন আর কি। যদি জায়গা থাকে আরো আগের গুলোও দিতে পারেন। 7 বছর তো আর 7 বছর 10 বছর তো অনেকটা সময়, তাই না? কাজেই এই সময়ের ভেতর যা যা রিসার্চ হয়েছে সেগুলো আপনি দিবেন, অ্যাপ্লিকেশনে লেখা থাকবে। অ্যাপ্লিকেশন নিয়ে প্রয়োজনে আমি আর একটা ভিডিও হয়তো করব আজকে, লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। তো পিএইচডি আছে আপনার, আপনার ট্র্যাক রেকর্ডও আছে, পাবলিকেশন আছে, তাহলে কি করতে হবে? আহ, যদি আপনি এক্সেপশনাল ট্যালেন্ট হতে চান, আহ, আমি সাধারণত এটা ডিসকারেজ করি, কারণ যদি আপনার থাকে ট্যালেন্ট হওয়ার, এক্সেপশনাল ট্যালেন্ট হওয়ার মতো ক্রাইটেরিয়া ফুলফিল করেন তাহলে করেন, এটা আরো বরঞ্চ ভালো। কি কি লাগবে আপনার এক্সেপশনাল ট্যালেন্ট হতে? আপনাকে ন্যাশনাল একাডেমি বা ফরেন মেম্বার অফ অ্যান একাডেমি অফ এনি আদার কান্ট্রি, এটাও হতে হবে ন্যাশনাল একাডেমির বা অন্য কোনো একাডেমি অফ এনি আদার কান্ট্রির মেম্বার হইতে হবে, যেটা ওরা অ্যাকনলেজ করে। এখন আসলে কোন ধরনের একাডেমিকে ওরা অ্যাকনলেজ করে আমিও ঠিক শিওর না। অথবা আপনাকে কোনো একটা অ্যাওয়ার্ড জিততে হবে, কোনো একটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড প্রাইজ পেয়েছেন, তাহলে আপনি এক্সেপশনাল ট্যালেন্ট হিসেবে বলতে পারবেন। আহ, এবং আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার অন্য কোনো সিনিয়র রেকগনাইজড এমিনেন্ট পার্সনের কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার নিতে হবে। সো দুটো দুটো জিনিস, একটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার তো লাগবেই, এবং আপনাকে একটা মেম্বারশিপ লাগবে ন্যাশনাল একাডেমি অর এনি আদার ফরেন মেম্বার অফ এন একাডেমি অফ এনি আদার কান্ট্রি। সো মেম্বারশিপ অথবা অ্যাওয়ার্ড, এটা লাগবে, অ্যাওয়ার্ড অথবা মেম্বারশিপ। এবং এর সাথে দুই হচ্ছে গিয়ে আপনার একটা রেকমেন্ডেশন লেটারও লাগবে। অন্যদিকে যদি আপনি এক্সেপশনাল প্রমিস রুটে অ্যাপ্লাই করেন, অপশনটা চুজ করেন, তাহলে আপনার জন্য সহজ। কি লাগবে? অফকোর্স আপনার রিসার্চে অ্যাক্টিভ হতে হবে, সেটা তো আগেই বলা আছে। আপনার পিএইচডি থাকতে হবে, এটা তো আগেই বলা আছে। আপনি ক্যারিয়ারে তুলনামূলক বিগিনার, একেবারে বয়স্ক হয়ে যান নাই, সেটা হতে হবে। বলছে আর কি, বয়স্ক হলেও বোধহয় আমার মনে হয় না কোনো সমস্যা আছে। আর হচ্ছে গিয়ে আহ, আর কি লাগবে আপনার? একটা রিকমেন্ডেশন লেটার লাগবে আহ, কোনো একটা এমিনেন্ট পার্সনের কাছ থেকে। এটাই হচ্ছে গিয়ে মেইনলি আপনার লাগবে। তাহলে এখানে সুবিধাটা হলো কি, আপনার মেম্বারশিপ বা অ্যাওয়ার্ড পাওয়ার বাধ্যবাধকতা রইলো না যদি আপনি এক্সটেনশন প্রমিসে অ্যাপ্লাই করেন। যদি আপনার মেম্বারশিপ বা অ্যাওয়ার্ড থাকে তাহলে তো আর প্রমিসে অ্যাপ্লাই করার দরকার নেই, আপনি ট্যালেন্টেই অ্যাপ্লাই করতে পারেন। আহ, এখন এই ট্যালেন্ট বা প্রমিস, এটা ওই অ্যাপ্লিকেশনে ঢুকলে ওই একই অ্যাপ্লিকেশন আপনাকে চুজ করতে বলবে, আপনি কোনো একটা পেজে চুজ করতে বলবে আপনি কি ট্যালেন্টে চাচ্ছেন নাকি প্রমিসে চাচ্ছেন। কাজেই অত কনফিউজড হওয়ারও কিছু নাই। অ্যাপ্লিকেশন একটাই অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশনের ভেতরে যে প্রমিস নাকি ট্যালেন্ট ওয়েতে আপনি গ্লোবাল ট্যালেন্টটা ক্লেম করছেন সেটা বলতে হবে। তো এর জন্য এই ভিসাটা পাওয়ার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে। এইচআর এর কোনো বালাই নাই, এইচআর কে আর যাদের বলারই প্রয়োজন নাই। হিউম্যান রিসোর্স বা আপনার ইউনিভার্সিটিকে জানানোরই প্রয়োজন নাই। আপনাকে পিয়ার রিভিউ এন্ডোর্সমেন্ট বলে এটাকে। আপনি নিজেই একজন এমিনেন্ট পার্সন, রিনাউন্ড ব্রিটিশ পার্সনের কাছ থেকে আপনার একটা রিকমেন্ডেশন, পিয়ার রিভিউ রিকমেন্ডেশন লাগবে। আপনার একটা সিভি লাগবে, ভালো করে লিখতে হবে যে আপনার সিভিটা যতটা শর্ট করা যায়, বা সবকিছু থাকলেও অসুবিধা নেই। সিভির কোনো লেন্থ বলা নাই, অনেকে বলে 3 পেজের ভেতরে তো হলে ভালো। আমি আমি এরকম কোনো ক্রেডিবল সোর্স পাইনি। আমার সিভিটা একটু বড়ই ছিল, 7-10 পেজ হলেও অসুবিধা নাই। আম,
একাডেমিক সিভি সাধারণত একটু বড়ই হয়। এটা রেজিউমি না বা প্রফেশনাল সিভির মতো না। টাইপড হতে হবে। অনেকে বলে 3 পেজ, 3 পেজ না হয়ে 7-10 পেজ হলেও অসুবিধা হয় না। রেকমেন্ডেশন লেটারটা পুরনো একটা ইউকের এমিনেন্ট পার্সনের কাছ থেকে নিতে হবে, ইন্টারন্যাশনালি রেকগনাইজড ইন ইওর ফিল্ড হতে হবে। তো ওই যে আপনাকে রেকমেন্ডেশন দিবে এমন একজন মানুষকে খুঁজে বের করতে হবে। আমি বলি যে যতটা এমিনেন্ট পার্সন যখন বলে, এটা তো সাবজেক্টিভ একটা বিষয়, আপনি মিনিমাম একজন প্রফেসরকে অ্যাপ্রোচ করবেন, যে আপনি যার কাছ থেকে আপনি এটা নিতে পারবেন, যে আপনাকে স্ট্রংলি লিখে দিবে। আহ, বরঞ্চ আপনি লিখে তার কাছ থেকে সিগনেচারটা নিয়ে নেবেন, কারণ আপনার যে জিনিস আর কেউ অত স্ট্রংলি লিখবে না বা জানবেও না। তো আপনি লিখবেন কেন, আপনি আহ, এই রিকমেন্ডেশন লেটারটা আপনি লিখে দিলেই ভালো হয় ওনার পক্ষ হয়ে। উনি শুধু সাইন করে দিল। এটা এটা ড্রাফটটা আপনি দিলেন, উনি কারেকশন করে সাইন করে দিল। এখানে এমিনেন্ট পার্সন কে ওই রিকমেন্ডেশন লেটারে কিছু জিনিস বললে ভালো হয়। কি ধরনের জিনিস বললে ভালো হয়? যে উনি আপনাকে চিনে, কিভাবে চিনে, উনি কি মনে করে যে আপনার এক্সেপশনাল ট্যালেন্ট আছে বা এক্সেপশনাল প্রমিস আছে, আপনি ভবিষ্যতে ভালো করবেন, আপনার এখন কি ট্যালেন্ট আছে, এগুলা বলতে হবে যে সে কেন মনে করে আপনার এই ট্যালেন্ট বা প্রমিস আছে। আপনি ইউকেতে থাকলে কেন ইউকের লাভ হবে, আপনি ইউকেতে থাকলে আপনার কি লাভ হবে, আপনি ইউকেতে থাকলে ফিউচার আপনার প্ল্যান কি, এগুলোও বলতে হবে। তো এই সবগুলো বলে একটা রিকমেন্ডেশন লেটার লিখতে হবে। সাধারণত 2-3 পেজের বেশি না যাওয়াই ভালো। আমি কোথাও হয়তো পড়েছি 3 পেজের বেশি এটা লেখা উচিত না। আমিও 3 পেজে বেশি সাজেস্ট করি না। আমি যখন অ্যাপ্লাই করেছি আমি 3 পেজের মধ্যে শেষ করেছি আমার এই রেকমেন্ডেশন লেটারটা। তো এটা টাইপ করা থাকতে হবে রেকমেন্ডেশন লেটারটা, এটা অর্গানাইজেশনের পেজে হতে হবে, ডেট দেয়া থাকতে হবে, যে লিখবে, রিকমেন্ডেশনটা দিবে, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকতে হবে। তো এই সব কিছু দিয়ে আপনি অ্যাপ্লাই করলে, এন্ডোর্সমেন্টের জন্য অ্যাপ্লাই করলে আপনার এন্ডোর্সমেন্ট হয়ে যায় সাধারণত 1 মাস 2 মাসের ভেতর। আম, তারপরে আপনি পাওয়ার পরে যে ওই চিঠিটা দিয়ে আবার স্টেজ 2-তে এন্ডোর্সমেন্টটা পাইলেই মোটামুটি শিওর এটি হয়ে যায় যে আপনি আলটিমেটলি গ্লোবাল ট্যালেন্ট ভিসাটা পাবেন। আর তারপরে আপনি স্টেজ 2-তে অ্যাপ্লাই করবেন হচ্ছে গিয়ে ফাইনালি ভিসার জন্য উইথ ইয়োর আইএইচএস ফিস। তারপরে গ্লোবাল ট্যালেন্ট ভিসা হয়ে গেলে তো আপনি 3 বছর পরে আইএলআর পাবেন, 3 বছর থাকার পরে। এখন আপনি যদি ভিসা সুইচ করেন স্কিলড ওয়ার্কার ভিসা থেকে গ্লোবাল ট্যালেন্ট ভিসা, ইন টোটাল আপনাকে 3 বছর থাকতে হবে। সুইচ করলে আপনাকে নতুন করে ফ্রেশ আবার কাউন্ট করা শুরু করবে না, হুইচ ইজ আ গুড গুড থিং। তো গ্লোবাল ট্যালেন্ট ভিসার আদ্যপান্ত আজকে এই পর্যন্তই দিচ্ছি। আর ভবিষ্যতে একটা হয়তো অ্যাপ্লিকেশনে ঢুকে স্ট্রেট স্ট্রেট অ্যাওয়ে প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা করে এন্ডোর্সমেন্টের জন্য বা ভিসার জন্য আলাদা আলাদা দুটো ভিডিও করার ইচ্ছা আছে। আপাতত এখানেই রাখছি। শুভকামনা আপনাদের গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য। ধন্যবাদ।